Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Good afternoon. Law Lecture Session 2025 এবং ডোলা আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং আইনজীবী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার যে টপিকস পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, অরিজিন অ্যান্ড অ্যাপ্লিকেশন ইন সাবকন্টিনেন্ট, পার্টিকুলারলি ইন বাংলাদেশ, এই টপিক্সের বাইরেও আমি প্রথম বাংলায় কিছু এই রিটের উৎপত্তি, বিকাশ এবং আমাদের দেশের অ্যাপ্লিকেশন এই বিষয়ে কিছু কথা বলবো। আপনারা যদি আমাকে একটু অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। জি ইয়েস জি জি আমি বাংলায় আমাদের সবাই বোঝার জন্য আমরা বলবো, কিন্তু এই বিষয়গুলো সবই আমরা জানি এটা চর্বিত চরণ। এবং আমার বন্ধু যে আহসানুল করিম সাহেব, সিনিয়র অ্যাডভোকেট, উনি যেভাবে বক্তব্য উপস্থাপন করেছেন, অনেকেই আপনারা বুঝতে পারছেন এই বিষয়গুলোকে আমি আবার চর্বিত চরণ আবার কথা বলব। প্রথমেই বলতে চাই, রিটের উৎপত্তি ঘটেছিল ইংরেজ বিচার ব্যবস্থায়, যখন লোক আদালত থেকে সাধারণ আইনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ইংল্যান্ডের রাজার বেঞ্চ কর্তৃক প্রদত্ত আদেশ থেকে রিট আইনের উৎপত্তি হয়েছিল। এগুলো আমরা বাংলায় বলতেছি এই কারণে যাতে আমরা সবাই এটা হৃদয়ঙ্গম করতে পারি। জি, রিট ছিল অবিকল একটি রাজকীয় আদেশ, যা রাজকীয় সিলের অধীনে জারি করা হতো। সিল মানে একটা চার্টারের মাধ্যমে আদেশটা প্রদান করা হতো। এটি একটি নির্দিষ্ট বিষয়ে অসাধারণ বিচারিক ক্ষমতা প্রয়োগের জন্য কাউন্সিলের রাজার কাছে উপস্থাপিত একটি আবেদনের ভিত্তিতে জারি করা হতো। প্রাথমিক পর্যায়ে রাজার আদালতে ব্যারন হলো উচ্চ বংশীয়, ইংল্যান্ডের উচ্চ বংশীয় কিছু নাগরিক, ব্যারন এবং উচ্চ ধর্মীয় ব্যক্তিত্বরা, যারা রিলিজিয়াস পার্সন, তারা আইনসভা, বিচারিক এবং প্রশাসনিক কার্যাবলী পরিচালনা করত। যাই হোক, ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এটি বিভিন্ন নাম এবং রূপ নিয়েছিল, কিন্তু এই অসাধারণ ক্ষমতার চেতনার বিষয়বস্তু একই ছিল। যদিও বিভিন্ন আকারে সাধারণ আইন আদালতের বিকাশ ও স্থির ছিল, তবে রিট আদালতের উৎপত্তির একটি নির্দিষ্ট কারণ ছিল। সাধারণ আইনের এখতিয়ার কম বেশি স্থির ছিল। এটি অধিকারগুলিকে স্বীকৃতি দেয়নি যেগুলি ইতিমধ্যে প্রচলিত। এটা আমি বাংলা করছি, এই কারণে হয়তো বুঝতে একটু অসুবিধা হইতে পারে। জি না, ইংরেজি থেকে বাংলা করেছি আর কি। এই অধিকারগুলোকে স্বীকৃতি দেয়নি যেগুলি ইতিমধ্যে প্রচলিত এবং তার দ্বারা স্বীকৃত। একইভাবে সাধারণ আইন আদালতগুলি একটি নির্ধারিত পদ্ধতির অধীনে কাজ করত, যার ওপর অনেক সীমাবদ্ধতা ছিল। এরূপ যার অধীনে অধিকার প্রয়োগ করা হতো তা স্থির এবং সীমিত ছিল। সুতরাং অনেক মামলা ছিল যা কোনো নির্দিষ্ট প্রতিকারের আওতায় পড়েনি, এবং তাই এই মামলাগুলো সাধারণ আইনে আদালতের এখতিয়ারের বাইরে থেকে যায়। যখনই এই সাধারণ আইনগুলা এখতিয়ারের বাইরে থেকে যায়, তখনই আদালতকে প্রতিকারের জন্য ক্ষমতা প্রয়োগ করার জন্য রাজার কোর্টে প্রেরণ করে। সুতরাং প্রতিকারের অভাব এবং সাধারণ আইন আদালতগুলি সময় মতো প্রতিকার প্রদানে ব্যর্থ রাজার কাউন্সিলের কাছে তাদের অসাধারণ বিচারিক ক্ষমতার প্রয়োগের জন্য আবেদনের কারণ হয়ে দাঁড়ায়। এই আবেদনগুলি রাজার বেঞ্চ দ্বারা ক্ষমতা প্রয়োগ করা হয় এবং শুনানি এবং নিষ্পত্তি করা হতো। রাজার নামে একটি লিখিত আদেশ জারি করা হতো। যে লিখিত আদেশটি জারি করতে হতো, এটা একটা কমান্ড, এর নাম হচ্ছে রিট। যে মনার্ক যে থাকতো, তার আদালতে যে বিচারটা হইতো, সেই বিচারে যে আদেশটা হইতো, কমান্ড হতো, এটার নাম হচ্ছে প্রেরোগেটিভ রিটস, বিশেষাধিকার রিট, যা পরবর্তীতে কার্যক্রমের ভিত্তি হিসাবে কাজ করত। মূলত রিটগুলি কেবল রাজকীয় আধিপত্য মনার্কি দ্বারা এবং রাজকীয় মনার্কির স্বার্থে জারি করার উদ্দেশ্যে করা হতো। সময়ের সাথে সাথে রিটগুলি সাধারণ নাগরিকদের জন্য খুলে দেওয়া হয়। এই রিটের জন্য একটি নির্ধারিত ফি নেওয়া হতো,
এবং সেই কারণেই রিট দাখিলকে রিটের ক্রয় বলা হতো। এই রিটগুলি রাজকীয় আধিপত্য প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হতো। এই ধরনের রায়কে বিশেষাধিকারমূলক রিট বলা হতো। এখন আমরা ভারতে কিভাবে রিটগুলো আসছে এই রিটগুলো আমরা বলবো। ইংল্যান্ডে প্রথম শুরু হয়, এরপরে ভারতে কিভাবে আসছে। ভারতে রিটগুলো আসছে প্রথমত, এটা আমরা লিগ্যাল হিস্ট্রিতে পড়েছি যে 1773 সালে রাজা তখন একটা চার্টার দেয়, রেগুলেটিং অ্যাক্ট। এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে 1774 সালে একটা সনদের মাধ্যমে, একটা চার্টারের মাধ্যমে সুপ্রিম কোর্ট, কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। কলকাতা সুপ্রিম কোর্ট মানে এই উপমহাদেশের সুপ্রিম কোর্ট, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া সহ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। এই সুপ্রিম কোর্টের প্রথম 5টি রিট এখানে উল্লেখ করা হয় এবং বিভিন্ন দিক নির্দেশনার জন্য এইগুলো বলা হয় এই চার্টারের মাধ্যমে। প্রথম রিট আসলো 73 সালে রেগুলেটিং অ্যাক্ট এবং এই চার্টারের মাধ্যমে। পরবর্তীতে এই একই ধরনের সনদের মাধ্যমে 1801 সালে বোম্বে হাইকোর্টে একটা চার্টারের মাধ্যমে একটা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। এরও পরবর্তীতে 1823 সালে বোম্বে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় ওই চার্টারের মাধ্যমে। 74 সাল, 1801 সাল এবং 1823 সালে ওই চার্টারের মাধ্যমে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। 3টি আদালতকেই লেটার প্যাটেন্ট দেওয়া হয়েছিল, তাদেরকে লেটার প্যাটেন্ট দেওয়া হয়েছিল এবং এই প্যাটেন্টের মাধ্যমে তাদেরকে রিট অধিকার দেওয়া হয়েছিল। মানুষের অধিকার যখনই খর্ব হইতো তখনই তারা ওই রিটগুলো ব্যবহার করা হইতো। এই 5টা রিট, এগুলো আমি পরে আলোচনা করব। এই 3টি আদালত পরবর্তীতে 1862 সালে, 1861 সালের আইন অনুসারে 1862 সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠা হয়। তখন এই সুপ্রিম কোর্ট বিলুপ্ত হয়ে যায়। যে কলকাতা যে সুপ্রিম কোর্ট ছিল, এই 1861 সালের আইনে এই কোর্টটা, সুপ্রিম কোর্টটা বিলুপ্ত হয়ে যায়। ওর এই ধারাবাহিকতা, ওই সুপ্রিম কোর্টের চার্টারের মাধ্যমে যে রিটগুলো আসতো 5টা রিট, এটা 1861 সালের আইনে 1862 সালে যখন কলকাতা হাইকোর্ট শুরু হয় তখন ওই 5টা রিট হুবহু একই ধারাবাহিকতায় তাদের পারফরমেন্স ফাংশনগুলো করতো এবং ক্ষমতা প্রয়োগ করত। এইভাবে 3টি প্রেসিডেন্সি, বোম্বে, কলকাতা এবং মাদ্রাস হাইকোর্ট সুপ্রিম কোর্টের উত্তরসূরি হিসাবে রিট জারির ক্ষমতা উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। তারই ধারাবাহিকতা কিন্তু আমরা 102 আমরাও পেয়েছি, ওরই ধারাবাহিকতা। পরবর্তীতে এই ক্ষমতাগুলো উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। 3টি প্রেসিডেন্সি হাইকোর্টকে সনদ দ্বারা প্রদত্ত বিশেষ কর্তৃত্বের কথা পরবর্তী আদালতের প্যাটেন্টের চিঠিতে উল্লেখ করা হয়নি। এক পর্যায়ে আইসা তারা এই রিটগুলাকে বন্ধ করে দেয়। রিটগুলা যখনই বন্ধ করে দেয় তখন জেনারেল স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 45 এবং আরও কিছু আছিল 491 সিআরপিসি, ওইগুলাতে রিটের যে পাওয়ারগুলো ওইভাবে এক্সারসাইজ করতো যখন ছিল না রিট। একটু সংযুক্ত করতে চাই যে যখন ইংরেজরা 1600 সালে তারা বাণিজ্য করতে আসলো 1600 খ্রিস্টাব্দে, তখন বণিকের মানদণ্ড, রাজদণ্ড দেখা দিতে কোনো একটা বেশি লাগেনি। কারণ তারা প্রথমেই 1726 সালে মেয়র কোর্ট প্রতিষ্ঠা করে নিজেদের আইন বিচার করার জন্য, নিজেদের নেটিভদের বিচারের জন্য 1726 সালে মেয়র কোর্ট প্রতিষ্ঠা করে। ওই মেয়র কোর্ট প্রতিষ্ঠার মাধ্যমে পরবর্তীতে তারা যে জেনারেল ওয়ারেন হেস্টিংসের নেতৃত্বে, সে গভর্নর জেনারেল অ্যান্ড কাউন্সিল ছিল ওয়ারেন হেস্টিংস, এবং স্যার ইলিজা এমপো ছিল তখন চিফ জাস্টিস। এবং তখন যে আমাদের যে নেটিভ যে দেওয়ানি এবং ফৌজদারি বিচার ব্যবস্থা ছিল ওই ব্যবস্থাকে তাদেরকে ওই বিচার ব্যবস্থাগুলোকে বাতিল করে দেয়। এইভাবে ক্রোনোলজিক্যালি বিচার ব্যবস্থা এই পর্যায়ে চলে আসে। পরবর্তীতে ভারত শাসন আইন 1935 সাল, 1935 সালের ভারত শাসন আইনে রিটের কোনো ব্যবস্থা রাখা হয়নি। পরবর্তীতে সংশোধনীর মাধ্যমে 223-এর ধারার সংশোধনী বলে এই রিটের ব্যবস্থা করা হয়। এক পর্যায়ে 1947 সালের আইনে ভারত এবং পাকিস্তান 2টা রাষ্ট্রের জন্ম হয় এবং 1950 সালে
26 জানুয়ারি ভারতের সংবিধান রচনা করা হয় দাদাভাই আম্বেদকরের নেতৃত্বে, এবং পাকিস্তানে আমরা যারা উত্তরসূরি তারা 54 সালে গণপরিষদে একটা বিল উপস্থাপন করার জন্য রেডি করে 54 সালের শেষের দিকে যখন এই বিলটা উত্থাপন করে, তখন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ সে শুনতে পায় এবং দেখতে পায় যে এটা সংসদীয় ব্যবস্থার জন্য এটা পার্লামেন্টের সংবিধান উপস্থাপন করা হবে। তখন ওই কথা বোঝার সাথে সাথেই সে এই গণপরিষদ ভেঙে দেয়। যখনই গণপরিষদ ভেঙে দেয়, তখনকার গণপরিষদের যে স্পিকার ছিলেন মৌলভী তমিজউদ্দিন খান, উনি একটা সিন্ধ চিফ কোর্টে উনি একটা রিট পিটিশন দায়ের করে ওই 223-এর আলোকে, সংশোধনীর আলোকে। তখন সিন্ধ হাইকোর্ট শুনানির পরে তার যে বাতিলের আদেশটা অবৈধ ঘোষণা করে। এই অবৈধ ঘোষণার বিরুদ্ধে তখনকার গভর্নমেন্ট ফেডারেল কোর্টে তারা আপিল করার পরে তখন জাস্টিস মনির ছিল চিফ জাস্টিস, তার নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট বেঞ্চ। এই বেঞ্চে জাস্টিস কর্নেলিস ছিল। ওই পরবর্তীতে জাস্টিস মনির রায় দেয় যে মূল ইস্যুতে না গিয়ে সে 223-এর এটা বাতিল করে দেয়। 223-এর এটা বাতিল করে দেওয়া মানে কি, আপনার মূল মানে আপনার সংশোধনের নাই, রিটের ক্ষমতাই নাই, তাহলে মামলা এতেই চলে না, মানে এই মামলা চলে না, এবং এটা রিজেক্ট করে দেয়, মানে ডিসমিস করে দেয়, এটা প্রত্যাহার আদেশটা বৈধতা দেওয়া দেয়। এবং ওখানে সংখ্যাগরিষ্ঠ 3 জন জজ জাস্টিস মনিরের সাথে একমত, 2 জন জজ একমত হন নাই, তার মধ্যে জাস্টিস কর্নালিস একজন, উনি দ্বিমত পোষণ করেন। এর এই ধারাবাহিকতায় পরবর্তীতে সালটা এই মুহূর্তে আমার মনে নাই, আসমা জিলানি কেস সবাই জানেন। আসমা জিলানি কেসে ওই সংখ্যালঘিষ্ঠ বিচারপতিদের মতকে তারা অ্যাপ্রুভ করেন। আমাদের যারা উত্তরসূরি এইভাবে আমাদের বিষয়গুলা এইভাবে আসছে। পাশাপাশি ভারতের যে সংবিধান রচনার পরে ভারতের হলো ফেডারেল স্টেট, মানে তাদের ফেডারেল স্টেট দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এবং তারা করলো কি যে তাদের সংবিধান রচনার মধ্যে দাদাভাই আম্বেদকর তারা যারা সুপ্রিম কোর্টে সরাসরি মামলা করতে পারবো যদি মৌলিক অধিকার পূর্ণ হয়, এটা হলো আর্টিকেল 32। এটা ব্যাপক বিষয় আছে, আমরা এই বিষয় তো আজকে না, যার কারণে আমরা বলতে পারবো আর্টিকেল 32। এবং পাশাপাশি হাইকোর্ট আছে তাদের 27টা 28টা, প্রত্যেকটা হাইকোর্টেই 10ম অনুচ্ছেদের 226 নম্বর দ্বারায় মানে ওই হাইকোর্টেও রিট করা যায়। শুধু যখন মৌলিক অধিকারের প্রশ্ন আসে তখন সুপ্রিম কোর্টে করা যাবে, আর অন্যান্য দিক নির্দেশনাগুলো, অন্যান্য আদেশগুলো এবং কোনো ট্রাইব্যুনাল এবং এই কোর্টের বিরুদ্ধে রিটগুলো হাইকোর্টে করা যায়। এইভাবে তারা ওই রিটের বিষয়গুলোকে এখানে উপস্থাপন করছে। ওনাদেরও 5টা রিট আছে। পাশাপাশি আমাদের পাকিস্তানে কি হয়েছিল, পাকিস্তানেও একই ক্রমবিকাশে 5টি বিশেষ অধিকার রিটের উৎপত্তি ও বিকাশ হয়েছিল। কিভাবে হয়েছিল? ব্রিটিশরা ক্ষমতা গ্রহণের পরে সাধারণ আইনের অধীনে কিভাবে সীমিতভাবে রিট অন্তর্ভুক্ত করেছিল, পাকিস্তানেও প্রথম অবস্থায় সীমিতভাবে করছিল। পরবর্তীতে বিশেষ অধিকার রিটগুলি প্রথমে পুরাতন প্রশাসনিক আইনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তীতে 1956 সালের সংবিধান এবং 1962 সালের সংবিধানে এই রিটগুলোকে অন্তর্ভুক্ত করে। 1956 সালের সংবিধানের তুলনায় 1962 সালের সংবিধানে রিটগুলোকে আরও সীমাবদ্ধ এবং স্পেসিফাইড করা হয়। এবং পরবর্তীতে 1973 সালেও তারা আর একটা কনস্টিটিউশন সংবিধানে করে, ওইখানেও তারা স্পেসিফাইড করে ওইখানে 199-এর দ্বারায় তারা এগুলা করে অনুচ্ছেদগুলা বর্ণনা করে এবং রিটগুলা বিধৃত করে। তা আমরা ইতিমধ্যেই তো আমাদের দেশ একটা মুক্তিযুদ্ধের মধ্যে স্বাধীনতা লাভ করেছে, এবং 72 সালে আমাদের সংবিধানও 4 নভেম্বর যেটা হয়েছে আমাদের অ্যাপ্রুভ হয়েছে, এবং পরবর্তীতে 16 ডিসেম্বর থেকে কার্যকারী হয়। এইভাবে আমাদের দেশে রিটগুলা 102-তে কীভাবে আসলো, এবং এরই মধ্যে আমরা একটা প্রশ্ন রাখি যে পাকিস্তানের সংবিধানে 56 এবং 62 সালের সংবিধানে
দুইও সংবিধানে কিন্তু মানে আর্মির যে এটা আছে, মানে যারা এটা সরকারি কর্মচারী হয়েও তারা কিন্তু সংবিধানের রিটের আওতায় আসে না। এটা পাকিস্তানের সংবিধান থেকে আমাদের সংবিধানে ইন করা হয়েছে। এটা আপনারা জানা উচিত যে আর্মিদের বিরুদ্ধে আমাদের 102-তে মিস্টার আহসানুল করিম ভালোভাবে বলতে পারবেন যে 102-এর 5-এ বলা আছে যে আপনার আর্মিদের বিরুদ্ধে কোনো রিট লাই করে না। কেন লাই করে না একটা অদ্ভুত ব্যাপার, এই বিষয়ে আমি এখন আর কিছু বলতে চাই না। এখন আমাদের সংবিধানে কিভাবে এইগুলাকে বিধৃত করা হয়েছে। আমাদের সংবিধানে কিভাবে আসলো 102টা যদি আমরা পড়ি তো দেখবেন যে 102-এর 1 এবং 2 আছে। একে দেখবেন যে মৌলিক যে এগ্রি পার্সন আছে ওখানে, যেটা ইন্ডিয়াতে নাই। ওখানে এগ্রি পার্সন আছে, একের মধ্যে এগ্রি পার্সন আছে। একের বিষয়টা হলো যারা সংক্ষুব্ধ ব্যক্তি তারা যদি মৌলিক অধিকারের যে 3য় ভাগে যে মৌলিক অধিকারগুলো আছে আমাদের সংবিধানের, মানে 27 থেকে 44 পর্যন্ত, ওই 27 থেকে 44 পর্যন্ত ওই মৌলিক অধিকারগুলো করব হইলে 102 ওই অনুচ্ছেদে আমরা করতে হবে, রিড করতে হবে। আর যদি আপনার অন্যান্য দিক নির্দেশনা করা হয় তাহলে আপনার 102 আমাদের সংবিধানে দেখতে পারবেন যে 102-তে এটা কিন্তু কোয়ারেন্টু, এই যে 5 প্রকার রিট যেগুলো আছে। আচ্ছা, এর আগে 5 প্রকার রিটটা একটু আমি কথা বলি। 5 প্রকার রিটটা কি এবং কাদের বিরুদ্ধে রিট করা যায় এবং 5 প্রকার রিটটা কি, ওইটা একটু কথা বলি আমি। 5 প্রকার রিটের মধ্যে আপনি দেখবেন যে হেভিয়াস কর্পাস, আর একটা আছে কোয়ারেন্টু। এটা 102-এর 2 নম্বরে খতে আছে। ওটার মধ্যে কোনো ব্যক্তি এখানে সংক্ষুব্ধ নাই, যে কোনো ব্যক্তি এই রিটটা করতে পারে। এখানে লোকাস স্ট্যান্ডার্ড, যেটা মোহাম্মদ আহসানুল করিম যে বলছেন লোকাস স্ট্যান্ডার্ড প্রশ্নে 74 সাল এবং 74 সালে প্রথম লোকাস স্ট্যান্ডার্ড বিষয়টা আলোচনা হয়েছে বেরোবারি কেসে, খুবই সুন্দরভাবে উনি উপস্থাপন করেছেন। এই লোকাস স্ট্যান্ডার্ড প্রশ্নটা এই কোয়ারেন্টুতে এবং হেভিয়াস কর্পাসে আপনার আসবে না। এটা হলো এক। দ্বিতীয়ত হচ্ছে এই কতে আছে, এটা 2-এর কতে এখানে আছে 3টা আছে হেভিয়াস, সারসোয়ারি, প্রোহিবিশন অ্যান্ড ম্যান্ডামাস। ওই 3টার ব্যাপারে বলা আছে যে এগ্রি পার্সন হইব। আর ওইখানে আরেকটু আছে, ডিসিমিলারিটি আছে যে ইফিকাসাস রেমেডি যখন না থাকে 102-এর 1-এ যেটা যদি মৌলিক অধিকারগুলো করা হয়, মানে লঙ্ঘন করা হয়, এটির কার্যকরী করার জন্য আপনার ওই যে ইফিকাসাস রেমেডি যদি অন্য এতে না থাকে তখনই আপনি একমাত্র করতে পারবেন। যদি ইফিকাসাস রেমেডি থাকে, এই লোকাস স্ট্যান্ডার্ডটা কিন্তু বারবার আসে, মেনটেনেবল এবং লোকাস স্ট্যান্ডার্ড। এবং আপনার রিটের দেখবেন যে বারবার অনেক ডক্ট্রিন আমাদের জুরিসপ্রুডেন্সিয়াল ডেভেলপমেন্টে কোর্টগুলা, আপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন এবং আমাদের এই সাবকন্টিনেন্টে পাকিস্তান সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট সবাই এই জুরিসপ্রুডেন্সটা ডেভেলপ করছে, যেমন লেজিটিমেট এক্সপেকটেশন একটা ডক্ট্রিন। এই ধরনের অনেক ডক্ট্রিন আছে যে ডক্ট্রিনের মাধ্যমে রিটগুলোকে যারা মেক আউট করতে পারে, এটা এমন একটা বিষয় রিট যে মেক আউট করতে পারে, যে মামলার সন্তোষের কেসে যেমন আছে যেটা করা যায় না, কিন্তু অনেকেই মেক আউট করে দেখা গেল যে এই কেসটা চলতেছে। এই বিষয়টা সবাই এই কারণে 102 এই ধারাটা বারবার পড়তে হবে, বারবার। আমি এখনো বুঝি না ভালোভাবে, তারপরে আপনাদের সামনে দিয়ে কথা বলতেছি, বুঝতে পারছেন, বারবার পড়তে হবে। তা আমি প্রথমেই হেভিয়াস কর্পাসটা একটু বলি। হেভিয়াস কর্পাসটা কি? হেভিয়াস কর্পাসটা হলো, আমি বাংলায় লিখছি, একটি আদালতের আদেশ যা একজন ব্যক্তি বা সরকারি কর্মকর্তাকে নির্দেশ দেয় যিনি অন্য একজনকে নির্ধারিত সময় এবং স্থানে বন্দীকে হাজির করতে বাধ্য করেছেন, যাতে আদালত হেফাজতের বৈধতা নির্ধারণ করতে পারে এবং বন্দীর মুক্তির আদেশ দিতে পারে। আমাদের এখানে আছে, যেমন আমি বলি, আমি অসীম কুমার উকিলকে চিনি, আমার এলাকার লোক। ওই রশিদ সাহেবের কোর্টে অসীম কুমার উকিলের বিরুদ্ধে বারবার মামলা হচ্ছে এবং ডিটেনশনও, পরে কোর্টে ডাইকে নিয়ে তারা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, কোর্টের হাইকোর্টের এই ধরনের আছে, অনেক নজির আছে যে যদি বারবার হয়, যদি মনে হয় যে এটা আসলে মেলাফাইড ইন্টেনশনে করতেছে, তখন সে হাইকোর্ট ইচ্ছা করলে ঢাকায় ছেড়ে দিতে পারে, রিলিজ করে দিতে পারে যে কোনো আসামি ডিটেনিউকে। এটা হলো আপনার এই হেভিয়াস কর্পাস। তারপরে আসি আমরা ধরেন
কোয়ারেন্টু হচ্ছে এমন একটা জিনিস, কোয়ারেন্টু, যে এটার একটা কৌশলগত দিক আছে। যে পর্যন্ত যখন একজন লোকজন চেয়ারম্যান সে নির্বাচিত হয়েছে, তো একটা মামলা আসলো আমার কাছে যে সে চেয়ারম্যান হলে সে ওয়াথ টেকিং সেরিমনি হবে, এইটারে চ্যালেঞ্জ করে আসছে। চেয়ারম্যান হয়েছে, নির্বাচিত, ডিক্লেয়ার হয়েছে, সবই হয়েছে, শুধু ওই নির্বাচন কমিশনের যে ওরা বলছে যে তুমি অমুক তারিখে এসে করবা, শপথ নিবা। ওই চেয়ারম্যানের ওই চিঠিটা আসছে, চ্যালেঞ্জ করছে। আমি হিয়ারিংয়ের কোর্টে ওনারা রুল স্টে দিছিল, অন্য একটা কোর্ট, পরে দেখা গেল যে ওইটার তো ওইটা কোয়ারেন্টুতে আসছে। কোয়ারেন্টু যে পর্যন্ত আপনি শপথ না নিবেন এই পর্যন্ত তো কোয়ারেন্টু করা যাবে না। কোয়ারেন্টু হলো যে একটা জায়গায় বসছেন তখন আদারওয়াইজ ডিসকোয়ালিফাইড, একটা লোক যদি আদারওয়াইজ ডিসকোয়ালিফাইড হয় সে চলে যাবে, সে এখানে থাকতে পারে, এর নাম হচ্ছে কোয়ারেন্টু। এটা আমি সহজ বাংলায় বললাম, আর চলতি বাংলায়। তো এটাকে আমরা অন্যভাবে ঘুরাইয়া যদি বলি, আইনের অধীনে কোনো ব্যক্তির একটি নির্দিষ্ট সরকারি পদ ধারণের কর্তৃত্বের বৈধতা পরীক্ষা করে এবং একটি আদেশ, তবে শর্ত থাকে যে উক্ত ব্যক্তিটি বিশেষ হাইকোর্টের আঞ্চলিক এখতিয়ারের অধীনে আসে, যেটি প্রথমত যে কোনো ব্যক্তির আবেদনের ভিত্তিতে দাখিল করা হয়েছে। এবং কিছুদিন আগেও আমি যখন আগস্টের 5 তারিখের আগেও একটা মামলা শুনছি, এটা কিশোরগঞ্জের একটা এমপি সাহেব, তার ব্যাপারে কোয়ারেন্টু করছিল, কিন্তু এটা ফাইনালি আমরা শুনতে পারি নাই। এই কোয়ারেন্টু বিভিন্ন সময় হয়। তো কোয়ারেন্টু হলো মানে তখনই এটা মেনটেনেবল হবে যখন সে একদম চেয়ারে বসে যায়, বসার পরে যদি দেখা যায় আদারওয়াইজ ডিসকোয়ালিফাইড, অথবা সে ঋণগ্রস্ত, তার ঋণ আছে, এটা কোনো হয় নাই, সে আইন দ্বারা বাড়িত, তখন সে কোয়ারেন্টু হয়ে যাবে। থার্ডলি, প্রহিবিশনটা কি? প্রহিবিশনটা আমাদের দেশে খুব কম এক্সারসাইজ করা হয়। প্রহিবিশনটা বিভিন্ন আপনার ইনজাংশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা মূলত সিভিল কোর্টে রিটেও হয়, অনেক সময় ইনজাংশন আকারে ফর্মে। আমাদের আগে জজ সাহেবরা এগুলো বেশি দিত, এখন স্ট্যাটাস কো দেয় এবং স্টে দেয়, কিন্তু ওই সময় ইনজাংশন ফর্মে আপনাকে দিত আগে। এখন এগুলো চলতে আছে কিনা জানি না, তবে আমরা এই 7-8 বছরে খুব কম দেখছি। তো নিষেধাজ্ঞাটা কি? একটি রিট বিচারিক বা আধা বিচারিক কর্তৃপক্ষের এখতিয়ারের বাইরে কাজ করে এবং আইন লঙ্ঘন করে, তখন নিষেধাজ্ঞা জারির প্রয়োজন হয়। যদিও স্ট্যাটাস কো একটা নিষেধাজ্ঞা, যেমন বোথ দ্য পার্টিজ আর ডাইরেক্টেড টু মেনটেন স্ট্যাটাস কো ইন রেসপেক্ট টু পজিশন অ্যান্ড পজিশন, হ্যাঁ, এই ধরনের অর্ডার হয়। তো এইটাও এক ধরনের ইনজাংশন, কিন্তু ওই স্ট্যাটাস কোর ব্যাপারে বলতে চান এই অর্ডারগুলো খুবই ব্যাগ অর্ডার। হ্যাঁ, এই অর্ডারগুলোতে অনেক সময় আপনার পলিউশনের সৃষ্টি হয়। নেক্সট সারসরারি হচ্ছে যদি কোনো কম্পিটেন্ট আদালত একটা ঘোষণা করে, একটা আদেশ দেয়, কিংবা এই যে কোনো কোয়াসি জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার হইতে পারে, তখনও কোয়ারেন্টু হইতে পারে। কয়েকটা আছে, মেডিসিন ল, তারপরে আপনার 4-5টা পয়েন্ট আছে, এই মুহূর্তে আমার মনে করতে পারতেছি না, তবে আমি সারসরারির বিষয়টা এটা একটু করি। আদালত থেকে জারি করা একটি রিট যা কোনো নিম্ন আদালত বা অন্য ট্রাইব্যুনাল বা কর্মকর্তার কাছে নির্দেশিত হয়, যার সাধারণ বিচারিক কার্য সম্পাদন করে, তখন কিছু কার্য দ্বারা রেকর্ডের প্রত্যয়ন এবং জারিকারী আদালতের ফেরত পাঠানোর প্রয়োজন হয়। বিচারাধীন বা সমাপ্ত, ওই যে আপনি ধরেন আর্মিদের ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালের অধীনে এখানে রিট চলবে না, সারসরারি চলবে না, কিন্তু অন্যান্য ট্রাইব্যুনাল কোয়াসি জুডিশিয়াল যে কোনো অর্ডারের বিরুদ্ধে আপনার রিট চলবে। যেমন ওয়াকফ প্রশাসনের বিরুদ্ধে আপনার রিট চলবে। যদি আপিল যদি এফিকাসি সেরিমনি অনেক সময় থাকে, কোনো ক্ষেত্রে ডাইরেক্ট আসা যায়, কোনো ক্ষেত্রে আপিলটা আপনার অ্যাডজাস্ট করে আসতে হয়। এই অবস্থায় আপনি কিন্তু আর্মি ট্রাইব্যুনালের অর্ডারের এগেইনস্টে আপনার আসতে পারবেন না, মানে এখানে হাইকোর্টে আসতে পারবেন না, কারণ আমাদের এই আইনেই আছে যে আর্মি ট্রাইব্যুনাল কিংবা কোনো আদালতের বিরুদ্ধে এখানে মামলা চলবে না। তারপর শেষটা হলো 5টার মধ্যে শেষ আমি পড়তেছি ম্যান্ডামাসের প্রথম একটা জরুরি বিষয় হচ্ছে, যখনই ম্যান্ডামাস করবেন তখনই আপনার এটার একটা লাগবে, এটা একটা ম্যান্ডাটরি যে আপনার লিগ্যাল নোটিশ দিতে হবে। এবং ম্যান্ডামাসের আমি এটা পড়ি যে আমি আইনটা এটা পড়ি, এটা করলে সবচেয়ে ভালো হবে। ডাইরেক্টিং দ্যাট এ পারসন ইন কাস্টডি
be brought, no, no. Oh, পাইছি to refrain from doing that which he is not permitted by law to do, or to do that which is required by law to do. এটার বাংলাটা এমন যে আমাদের এখানে কনস্টিটিউশনে যে বাংলাটা করছে এটা যেভাবে উপস্থাপন করা হয়েছে, বিবৃত করা হয়েছে, তা হচ্ছে কোনো কার্য দ্বারা বা আইনসঙ্গত কর্তৃত্ব ব্যতিরকে করা হয়েছে বা গৃহীত হয়েছে বা তার কোনো আইনগত কার্যকারিতা নাই বলিয়া ঘোষণা করিয়াছে। এটা সাবসিডারি, ডাইরেক্টিভ ওটা সাবসিডারি। কিন্তু আমি যেভাবে করছি দেখি, বিচারিক মাধ্যমে জনসাধারণের কর্তব্য পালনে নিশ্চিত করার একটি হাতিয়ার। এটি একটি উচ্চ আদালত থেকে একটি নিম্ন আদালতে জারি করা একটি আদেশ, যার থেকে তাকে তার উপর অর্পিত একটি জনসাধারণের কর্তব্য পালনে কোনো বাধা কিংবা কোনো ডাইরেকশন দেওয়া, নির্দেশ দেওয়া। এই মুহূর্তে আমরা বলতে চাই যে কে রিট দায়ের করতে পারে, রিটটা কে আসলে দায়ের করতে পারে। রিট দায়েরের প্রশ্ন আসলে প্রথমেই আসবে যে এটা কি মেনটেনেবল কিনা, তার লোকাল স্ট্যান্ডার্ড আছে কিনা, এটা হলো প্রথম বিষয়। 80% চলে যায় মামলা যে এটার লোকাল স্ট্যান্ডার্ড নাই। অনেক মামলা আছে যেটা মেনটেনেবল, নট ইনফর্ম হয়ে যায়, মেনটেনেবলই না। আমাদের সংবিধানের এবং পাকিস্তানের সংবিধানে একটু কম্প্যারিজন করি যে কারা আসলে সংক্ষুব্ধ ব্যক্তি, কারা সংক্ষুব্ধ ব্যক্তি এবং কারা ব্যক্তি। আমাদের সংবিধানের 102 অনুচ্ছেদের অনুরূপ হচ্ছে 1973 সালের পাকিস্তানের সংবিধানের 199 অ্যাক্ট। এবং এখানে ব্যক্তি অথবা একজন সংক্ষুব্ধ ব্যক্তি কে আবেদন করতে পারে, হেভিয়াস কার্পাস এবং কোয়ারেন্টুতে শুধু ব্যক্তি হইলে হবে, কোনো সংক্ষুব্ধ ব্যক্তির দরকার নেই, এটা আগেও আলোচনা করেছি। এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা, সাসরে এবং ম্যান্ডামাস রিটের ক্ষেত্রে কারা আবেদন করতে পারে। এই রিটগুলোর ক্ষেত্রে জনসাধারণের জন্য আবেদন করার জন্য উন্মুক্ত এবং যে শেষ তিনটি একজন ব্যক্তির জন্য এই রিটের যে কোনো একজন আবেদন করার জন্য সংক্ষুব্ধ হওয়ার শর্ত যুক্ত করা হয়েছে। যখনই শর্তযুক্ত করা হয়েছে, মিস্টার আহসানুল করিম সে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, বেলার কেসটাকে উপস্থাপন করেছেন এবং বেরোবাড়ির কেসটাকে উপস্থাপন করেছেন এবং আরও কয়েকটা কেসের উদাহরণ দিয়েছেন। তখনই সংক্ষুব্ধ বিষয়ের যখন প্রশ্ন আসে, তখন আমাদের সুপ্রিম কোর্ট একটা সংক্ষুব্ধ ব্যক্তির জাস্টিস দিদেন চিফ জাস্টিস, লেমেন্টেড চিফ জাস্টিস মিস্টার মুস্তাফা কামাল, সে যে বর্ণনা দিচ্ছেন, যে উপস্থাপন করছেন, এই সংক্ষুব্ধ এগ্রি পার্সনের বাইরেও যে মামলা করা যায় ওই বেলার কেসে এটা উপস্থাপন করেছেন। আমার লেখাতেও কিছু আছে। এখন আমরা এই বলতে চাই যে কারা করতে পারে, কারা করতে পারে না, এই ব্যাপারে ওই সংক্ষুব্ধ না হইলেও করা যায় কখন। এটা যদি ব্যাকওয়ার্ড পিপুল হয়, যদি পলিটিক্যাল স্পিরিটেড পার্সন হয়, এই ধরনের লোকজনরা সাধারণত মামলা করতে পারে। যদি সমস্ত জনসাধারণের কোনো ব্যাকওয়ার্ড পিপুলের একটা কোনো ইস্যুকে নিয়ে মামলা করতে পারে। এইসব বিষয় আছে, আমি এখন পড়ব আমরা, এবং কাদের বিরুদ্ধে করা যায় এই বিষয়টা 102-এ ভালোভাবে বর্ণনা করা হয়েছে। তবে প্রজাতন্ত্রের যে কোনো বিষয়ের উপরে তাদেরকে ডাইরেকশন দেওয়া যায়। প্রজাতন্ত্রের যারা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা যারা বুক করে, তাদের বিরুদ্ধে সাধারণত মামলাগুলো হয়। রিটগুলা যেন একটা প্রাইভেট পার্সনের বিরুদ্ধে মামলা হবে না। যেমন প্রাইমারি স্কুলের এই হেডমাস্টার এবং তার এই ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মামলা হবে না। যদিও ইন্ডিয়াতে এই জুরিসপ্রুডেন্সটা একটু এক্সপ্যান্ড করা হয়েছে, যে তারা বলছে যদি এটা যদি 10% যদি হয়, 100% যদি ওই এমপিওভুক্ত হয়, মানে স্যালারি পায়, তখন তারা এই ব্যাপারে কিছু ব্যাপারে কিছু অবজারভেশন তারা দিচ্ছে। তারা জুরিসপ্রুডেন্সটা অনেকটা আগায় নিচ্ছে। এখন আমি আপনারা অনুমতি দিলে আমি আমার যে এটা আছে একটু পড়ি। The concept of public interest litigation in recent time, এটা কিন্তু আমার অনেক আগের লেখা, যেহেতু এই কারণে ফতোয়া মামলাটা এখানে নাই আমার। In recent time, public interest litigation has grown as a new concept of legal system through the constitutional device as a judicial review. It is generally known to our people as PIL, which is legal tool to ensure justice to the large number of people who are distressed and deprived.
এই দুইটা জিনিস হলো আপনি দেখতে হবে, distressed and deprived. PIL is not defined in any statute or any act. It has been interpreted by judges to consider the intent of public at large. যেটা আহসানুল করিম সাহেব at large এর কথা বলছে। PIL has enlarged and encircled, enriched the traditional doctrine of locus standi and had opened new remedies and procedures. The idea of the PIL is very unique in its nature and remedies within the legal arena. The evolution of PIL emanated from realization of constitutional obligation by the judiciary towards the best section of the society in the larger interest of the people. The judiciary realized that because of extreme poverty, a large number of sections of society cannot approach the court. The fundamental rights have no meaning for the large number of sections of the society. And in order to preserve and protect the fundamental rights of the vulnerable sections of the society by judicial innovation, the courts by judicial process started giving necessary directions and passing orders in the public interest litigation. In the name of public interest litigation is intended to promote and vindicate public interest, which demands that violation of constitutional or legal rights of at large number of people who are underprivileged, ignorant, or in a social and economically disadvantaged position should not go unnoticed and unredressed. PIL is a challenge and an opportunity of vulnerable section of the community to ensure their social and economic justice. The judicial rule in relation to socio-economic legislation was initially marked by regression. A conspicuous feature of judicial process in India is emergence of public interest litigation, or some prefer to term of social action litigation. আমি একটু সারিয়া পড়তেছি, হ্যাঁ। বলছে 1974 সালে বেরুবারি কেসটা সবাই জানেন আপনারা, যে এই কেসে এনে লুকাস টেন্ডার প্রশ্ন আসছিল। এই প্রশ্নটা আমরা পরে বলতেছি, কিন্তু এর পরবর্তী 1975 সালে এসপি গুপ্তা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, হুইচ ইজ প্রপারলি নোন এজ জাজেস ট্রান্সফার কেস, মানে এক হাইকোর্ট থেকে আরেক হাইকোর্টে বদলি করে দেয়। এটার মধ্যে পিক অ্যান্ড চুজের বিষয় আছে। দেখা গেল যে দিল্লি হাইকোর্ট থেকে তারে দেখা গেল মেঘালয় হাইকোর্টে ট্রান্সফার করে দিচ্ছে, কিন্তু সে ওয়েট ক্যারি করে যে সে দিল্লি হাইকোর্ট থেকে বড় দূর আপনি কলকাতা হাইকোর্ট অথবা মাদ্রাস হাইকোর্টে যাইতে পারে, ওটা সিরি এ অনুসারে, কিন্তু তারে দেখা গেল একটা পানিশমেন্ট ট্রান্সফার করে দিল সে মেঘালয় হাইকোর্টে। এই ধরনের কিছু বিচারকদের নাম আছে আমার কাছে, এগুলো আমি বলতে চাই না, তবে আমি এটা হলো জাজেস ট্রান্সফার কেস। The Supreme Court entertained petitions by lawyers wherein it is held that ওটা আমি ডট দিয়ে সারিয়ে দিতেছি। Similarly, in People's Union for Democratic Rights versus Union of India, which is popularly called as a Asiat workers case, এটা একটা কয়লা খনিতে কাজ হইতেছিল, ওই শ্রমিকরা ব্যাকওয়ার্ড শ্রমিকরা তাদের পক্ষে আইছিল, এটা পিআইএল করছিল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এবং তারা ওই শ্রমিকের যে এমপ্লয়েড কনস্ট্রাকশন ওয়ার্কার যে প্রজেক্টটা ছিল ওই প্রজেক্টে শ্রমিকরা জিতছে তখন। তার পরবর্তীতে কেস আসছিল যে বাবুরাম বার্মা ভার্সেস স্টেট অফ উত্তর প্রদেশ। The court stated the expression public interest in common parlance means an act beneficial to the general public. হ্যাঁ, জেনারেল পাবলিকদের পক্ষে এই পিআইএলটা তারা অ্যালাউ করছে। এখন আমি এই মুহূর্তে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য পিআইএল, এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা পিআইএলটা কীভাবে দেখে এই ব্যাপারে আমি একটু উল্লেখ করতে চাই। যে ইন 1876 সালে, একটু লক্ষ্য করেন মিস্টার শাহজাহান সাজু, 1876 সালে লিগেল এইড মুভমেন্টস হয়েছে। ওখানে লিগেল এইডস মুভমেন্টস ওয়ার স্টার্টেড বাই ইন্টারেস্টেড পারসন to assist recently arrived German immigrants
যেটা হচ্ছিল আমার ট্রাম্প, বুঝছেন, ট্রাম্পের পূর্বপুরুষও হেনতে আসছে জার্মান থেকে। It became institutionalized and became concern of community financed by third parties. At the turn of 20th century, the movement developed to check evils of unregulated business. Institutions developed to define collective rights, and new legislation were being passed. Another route directly in ACLU, American Civil Liberties Union, and its offshoot, NAACP/LDF, National Association for Advancement of Colored People. বুঝছেন, ওইটাই লোক মেইন সমস্যা, কালার্ড পিপুল। Colored people are Legal Defense and Education Fund. After 1939, NAACP became free from parent organ and initiated move for right of the colored. 1954, the landmark case Brown versus Board of Education was fought and won against racial segregation in education. মানে এডুকেশনের যে রেশিয়াল এটা ছিল, বর্ণ বৈষম্যটা ছিল, ওইটার বিরুদ্ধে তারা জিতে গেছে। Employment and housing. In the result, Federal Commission on Civil Rights was formed in 1958 and Civil Rights Act 1964 was passed. In 1963, in the case of NAACP versus Button was fought, which removed legal obstacles to public interest litigation. Main focus of action was on social reform. It may be mentioned here that most of finance is vital in respect of PIL, and financing was done by charitable organizations. Sierra Club, Legal Defense Fund, Ford Foundation. এই ফোর্ড ফাউন্ডেশন কিন্তু আমাদের দেশেও ওই যে ইয়াদের বৃত্তি দেয় বিভিন্ন, ফোর্ড ফাউন্ডেশনের। And context of UK. At first, legal aid activities entrenched in England since 1949. In 57, in the Thames Magistrate case, Court of England enabled a newspaper seller to be a person aggrieved in respect of a dispute over a pitch on the street market. This was followed in R versus Puddinglawn and developed in Blackburn's case in 1960. In 70s, legal aid and advice scheme was formulated and it was entrusted to Association of Solicitors by the Legal Aid Assistance 1972. The Legal Aid Act 1974, social action groups like Child Poverty Action Group, Joint Council for Welfare of Immigrants, Shelter etc. started taking issue to courts of England and Europe. By way, there was rise of institutions like Parliamentary Commission of Administration about complaint against central government, health service, local authorities and police, voluntary small claims courts for consumers, Office of Fair Trading for consumers to regulate trade and protect consumers. The use of PIL, public interest litigation, in England has been comparably limited. Lord Denning, as a senior jurist, respected English judge, gave it a quote, a prose in 1977 and 81 on Lucas Tendai rule, and PIL was retained with the glory. Context of India. After emergency period of 1975-77, the concept of public interest litigation was initiated by Justice Krishna Iyer. In Mumbai, Kamar Sabha versus Abdul Bai, Justice Iyer stated, test litigation, representative actions, pro bono publico, and like broadened forms of legal proceedings are in keeping with the current ascent on justice to common men and necessary disincentive to those who wish to bypass the real issues on merits by suspect reliance on
peripheral procedural shortcomings. That is, public interest is promoted by a specious construction of a locus standi in our socio-economic circumstances. It is the first case in India as PIL. The question of PIL was elaborately discussed in the case of Sunil Batra versus Delhi administration, which relates to a prisoner's letter describing torture upon another prisoner. In the case, Justice Iyer stated that it was said that continuously keeping a prisoner in fetters day and night reduces the prisoner from a human being to an animal, and that this treatment is so cruel and unusual, and that the use of bar fetters is an anthem to spirit of Constitution. Thereafter, in several other cases, the concept of Justice Iyer with regard to PIL was carried through in their subsequent judgment by different judges. As on confining for more than the period of sentence is Husniara Khatun versus Home Secretary of Bihar. আমি ডট দিয়ে করে দিতেছি রিসেন্ট ট্রেন্ড অফ ইন্ডিয়া, আমরা ডট দিয়ে দিতেছি, সব কিছু পড়া যাবে না, অনেক বড় এটা। ইন দ্য কেস অফ TK Ranganarayan and others versus State of Tamil Nadu and others, it was held that there is no question of having any fundamental legal or equitable rights for workers to go on strike, and the employees have to adopt other alternative methods of redressal. In the state of Karnataka and others, Umma Devi, the court held that workers, even after being employed for years together, are not entitled to regularization. In MC Mehta versus State of Tamil Nadu, a petition under Article 32 of the Constitution, আগেই বলছি যে এই 32টা হলো শুধু ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হইলে একমাত্র সরাসরি সুপ্রিম কোর্টে করা যায়, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট, was brought before the Supreme Court by way of public interest litigation, and it was connected with employment of children in maize factories of Sivakasi in Tamil Nadu state. The court observed that employment of children within the maize factories directly connected with the manufacturing process up to final production should not at all be permitted. Where the court entertained petitioners by MC Mehta, most of the cases brought before the court by way of PIL, the courts of India have been pursuing a liberal attitude towards the pro bono publico litigations, and thereby for enforcement of fundamental rights or legal rights of the vulnerable sections can approach the court for their grievance. In the context of Pakistan, public interest litigation has reached to its principle in Pakistan and is developed in late 80s. In the case of Mrs. Benazir Bhutto versus Federation of Pakistan, is regarded as the first landmark judgment in respect of PIL initiatives in that country, wherein the Supreme Court held that as the Article 184(3) of the Pakistan Constitution, এটা কিন্তু 62 সালের Constitution, এই যে 84(3) is open-ended. The proceedings could be maintained by an individual whose fundamental rights are infracted or by a person of bona fide alleging interaction of fundamental rights of a class or a group of persons, as there is no rigid incorporation of notice of aggrieved party in Article 184(3). In Darshan Mashi versus State, where the Supreme Court of Pakistan, on the basis of telegraph, arrogated to itself the jurisdiction to enforce the fundamental rights. ওই যে টেলিগ্রাফের মাধ্যমে একটা চিঠি দিছিল চিফ জাস্টিসে, তখন সে এটা কগনিজেন্সে নিচ্ছে, নিয়ে সোমোটো সে একটা ইস্যু করছে। এর পরবর্তী হিয়ারিংয়ে যে অবস্থাটা হয়েছে দেখেন, টু এনফোর্স দ্য ফান্ডামেন্টাল রাইটস bonded laborers in brick kiln industries. In particular case of petitioner standing was maintained. Contest of Bangladesh. The Supreme Court of Bangladesh, আমি এটা অনেক আগের লেখা, যার কারণে আমরা ওই যে কেসটা দিতে পারি না, এই যে ফতোয়া কেসটা।
has done a commendable job by protecting the rights of a large number of people who are poor and downtrodden by using PIL as an effective tool. The court has innovated new methods and devised new strategies for the purpose of providing access to justice to large number of people who are denied their fundamental rights guaranteed under the Constitution. The very first case in which the question of locus standi was addressed and examined by the Supreme Court of the Bangladesh was the famous case of Qazi Mukhlisur Rahman versus Bangladesh and another, popularly known as Berubari case. Mr. Ahsan jeta mention korche. In that case, an agreement entered into Bangladesh and India on 16/5/1974, which was challenged by the petitioner. Mr. Siam, Chief Justice, allowed locus standi and observed in this regard that the petitioner raised a question affecting a constitutional issue of grave importance, posing a threat to his fundamental rights that pervade and extended to the entire territory of Bangladesh. This creative interpretation of our apex court, the question of locus standi, preceded even the earliest PIL case in the subcontinent. এটাই ফার্স্ট কেস সাবকন্টিনেন্টের। টুলার অন্যতম সদস্য আমাদের ছোট বোন সুমাইয়া কাছে মাইক্রোফোন রয়েছে, যিনি প্রশ্ন করতে চান তিনি প্রশ্ন করতে পারবেন ঋষ সম্বন্ধে। হ্যাঁ, প্রশ্ন করতে পারেন, কারো যদি ঋষ সম্বন্ধে জানার কোনো কিছু থাকে আপনার প্রশ্ন করতে পারেন। সুমাইয়া, আপনি একটু বাইরে বের হয়ে আসুন, দেখুন কে কোনো প্রশ্ন করতে চান কিনা। রুকনুজ্জামান, আপনি হয়তো কোনো প্রশ্ন করতে চাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, একটু শেষ করে রুকনুজ্জামান, এই স্যার বাকি লেকচারটুকু শেষ করুন, এরপরে প্রশ্ন উত্তর পর্বে আমি সুমাইয়াকে বলবো এই ব্যাপারটিতে একটু সহযোগিতা করার জন্য। সকলকেই ধন্যবাদ যে আপনারা অনেক কষ্ট করে বসে আছেন এই PIL এর উপরে লেকচার শোনার জন্য। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ব্যারিস্টার সারা কামালকে এই অনুষ্ঠানে এসে গৌরবান্বিত করার জন্য। আমি মানে পেজ 6 এবং 7 আমরা স্কিপ করতেছি, কারণ সময়ের অভাবে স্কিপ করতে হচ্ছে। আমরা শুধু যে সকল রিটের যে PIL এর বিষয়গুলো আমাদের কোর্ট কনসিডার করে নাই, এই বিষয়ে কিছু রেফারেন্স দিতে চাই আর কি। On the other hand, locus standi was denied in several cases. Just as the appointment of Vice President was challenged in Said Monirul Huda Chowdhury versus A.K.M. Nurul Islam, standing was denied. Mr. M.S. Ali held, Justice M.S. Ali held, therefore the office of the Vice President cannot be held to be included in the service of the Republic. Within the Article 152 of the Constitution. Similar view was taken in M.D. Bhuiya versus Bangladesh. An advocate of the Supreme Court filed an application under Article 102 of the Constitution by way of PIL, seeking a declaration that General Notification dated 25/4/1979, which gave effect to the Law Reforms Ordinance 1978, with effect on 1/6/1979, was without lawful authority, with ordinance as ultra vires of the Constitution. In this case, locus standi was questioned by the High Court Division and affirmed by the Appellate Division. Moreover, similar view had been taken in M. Salimullah versus Justice Mohammad Abdul Quddus Chowdhury. Appointment of Justice as Joint Secretary was challenged. Bangladesh Songbatpotro Porishod versus Government of Bangladesh. Constitution of Wise Board was challenged. Standing was denied. Chief Justice Mr. Mustafa Kamal held association was not disabled or disadvantaged and hence left the door open for the disadvantaged. Appellate Division's observation in Songbatpotro case was relied upon as tantamount to a verdict against maintainability of PIL under the scheme of the Constitution of Bangladesh. In Syed Mahbub Ali versus Bangladesh,
Lawyers challenged promotion of judges of subordinate courts without consultation with the Supreme Court, held no standing of the advocates. In Dr. Ahmed Hussain versus Bangladesh and others, reservation of seats for women in the parliament was challenged. Lucas Tendai was denied, and eviction of sex workers was challenged in Sultana Nahar versus Bangladesh, failed standing on merit. At present, it is noticeable that a group of lawyers have developed a tendency of filing PIL, petition, in the name of public interest litigation on behalf of persons or organizations, challenging the propriety of the government in taking decisions relating to policy matter, its development workers, orders of promotion, and therefore of public servants, imposition of taxes and fixation of tariff value by the authority for achieving dubious goal for generating publicity for themselves or to create public sensation. Though in respect of PIL, the principle settled by our apex court in landmark judgments, Mohiuddin Farooq case, Professor Muzaffar Ahmed and Mrs. Sayyida Rizwana Hassan case. It is also noticeable that after seeking an order from the High Court Division by filing a PIL, the lawyers are appearing before the electronic and print medias, provocating that the court has made directions which suggest that those petitions had not made for the case of the needy or underprivileged or less opportunity people who could not seek redress for a wrong done by the government or local authority. Rather, it were moved for achieving dubious goal for generating personal publicity. Our apex court declared specific parameters within which the High Court Division should extend its discretionary jurisdiction in entertaining a public interest litigation. In that view, the Appellate Division, in the NBR versus Abu Said Khan and others, 18 BLCAD, page 117, Mr. Justice S.K. Sinha allowed Lucas Tendai, but some categories of cases which will be entertained. The following some categories of cases are: A. For protection of the neglected children, non-payment of minimum wages to workers and exploitation of casual workers, and complaints of violation of labor laws, except in individual case. Petition complaining death in jail or police custody or caused by law enforcing agencies. D. Petition against law enforcing agencies for refusing to register a case despite there are existing allegations of commission of cognizable offences. Petitions against atrocities on women such as bride, burning, rape, murder for dowry, kidnapping. Petitions complaining harassment or torture of citizens by police or other law enforcing agencies. Petitions pertaining to environmental pollution, disturbance of ecological balance, drugs, food adulteration, maintenance of heritage and cultural antiques, forest and wildlife. Petitions from riot victims. Conclusion. This scenario of PIL gradually changed by the judicial pronouncement by our apex court through judicial review. It is the bounded duty and obligation of the courts to encourage genuine bona fide PIL petitions. The court must be careful to see that the petitioner who approaches it is acting bona fide and not for personal gain, private profit, or for political or other oblique consideration. The court must also take care to see that it does not overstep the limits of its judicial function and trespass into the areas which are reserved for executive by the Constitution. আমি শেষ করার আগে একটা কথা বলবো শুধু সবার জ্ঞাতার্থে যে আমাদের যে এখন যে অবস্থা আমরা বিরাজমান এবং আমরা কোর্টগুলো চলতেছে ফাংশন করতেছে, যখনই আদালত
সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট ডিভিশন অথবা আপিলেট ডিভিশন তার কনস্টিটিউশন সাংবিধানিক দায়িত্ব পালন না করে কোনো জজ, তখন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং রুল অফ ল ব্যাহত ঘটে। এই ধরনের একটা উদাহরণ দিব শুধু আমি। আপনারা সবাই জানেন 30-এর দশকে জার্মানের যে নাজি পার্টি যখন ক্ষমতায় আসছে, নাজি পার্টি এসেই তারা কমিউনিস্ট পার্টি এবং ইহুদিদেরকে একটা নিধন শুরু করছে। যখন ইহুদি এবং কমিউনিস্ট পার্টির নিধন শুরু করলো, তখন জার্মান কোর্ট এন্টায়ার ফেল করছে। জার্মান সুপ্রিম কোর্ট, জার্মানের উচ্চতর আদালত, তারা এইগুলাকে প্রোটেকশন দিতে পারে না। যার ফলশ্রুতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যার ফলশ্রুতিতে কোটি কোটি মানুষ মারা গেছে। তা আমরা সবাই করবো যাতে আমরা 18 কোটি মানুষ যাতে সেফে থাকে, যাতে নিরাপদে থাকে, আমরা বিশ্বাস করি। আসসালামু আলাইকুম। In some of the courts, they refuse to hear some classes of cases. Yes. Is it not the violation of constitutional mandate or the oath? জি, ইয়েস, বুঝতে পারছি। বসেন, আমি তো বাংলায় দিতেছি যাতে সবাই আমরা বুঝি। সবাই এই বিষয়গুলো আমরা হলো কনস্টিটিউশনের আন্ডারে যারা কাজ করে, ফাংশন করে, তারা এটা চাকরি না, তারা হলো সাংবিধানিক দায়িত্ব পালন করে। সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে তাদের একটা শপথ হয়। এই শপথে, আমাদের কনস্টিটিউশনের শপথে এতে আছে, আপনার লাস্টের এতে মানে এই শেষের দিকে যে শপথের যারা কারা কারা শপথ নিতে পারে এগুলো আছে। তো শপথ এইগুলো যদি বলে যে কেউ যে আমরা এই মামলাটা শুনবো না, তো শপথ ভঙ্গ করলে সে জজ হিসাবে থাকে না। স্যার, আমাদের আর্টিকেল 102 সাব আর্টিকেল 5-এ ডিসিপ্লিনারি যে আছে, অর্থাৎ সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং এদের ক্ষেত্রে সংবিধানে যেটা বলা আছে, তারা মৌলিক অধিকার রক্ষার জন্য মামলা করতে পারবে না। এখন এটা সংবিধানের অন্য কোনো, আমি বুঝতে পারছি, আপনি বসেন। আমি প্রথমেই ইন্ট্রোডাক্টরি বক্তৃতার মধ্যে এই কথাগুলো বলছি, কারণ পাকিস্তান হলো আমাদের উত্তরসূরি। যখন 1947 সালের আইনের মাধ্যমে দুইটা দেশ হয়, ভারত এবং পাকিস্তান, আমরা পাকিস্তানের অংশ ছিলাম, আমরা পূর্ব পাকিস্তানের অংশ, এবং পাকিস্তানের লটাই আমরা ফলো করি বেশি। পাকিস্তানে 1956 সালে সংবিধান হয় প্রথম। 54 সালে গণপরিষদ, 54 সালের গণপরিষদে শেষের দিকে গণপরিষদে যখন সংবিধানের ব্যাপারে বিল উত্থাপিত হবে, তখন গোলাম মোহাম্মদ গভর্নর জেনারেল সে শুনতে পাইল যে এটা সংসদীয় হবে, সংসদীয় ব্যবস্থা হবে, মানে এই সংবিধানটা পার্লামেন্টে। তখন সে এটা শোনার পরে সে গণপরিষদ ভেঙে দিল। যখন গণপরিষদ ভেঙে দিছে, তখনকার যে মৌলভী মোহাম্মদ তমিজউদ্দিন খান, সে লোক স্পিকার ছিল, সে এই সংশোধনের এই অবৈধ আদেশের এগেইনস্টে চ্যালেঞ্জ করে সিন্ধ চিফ কোর্টে একটা রিট দায়ের করে। যদিও 1935 সালের 12 শাসন আইনে, প্রথম যে 12 শাসন আইনটা ছিল, তখন রিটের কোনো, যে 1973 সালে যে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে যে রিটগুলো 1974 সালে একটা সনদের মাধ্যমে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়, এই কলকাতা সুপ্রিম কোর্টে 5টা রিট ছিল। ওই 5টা রিটের মধ্যে এই মানে 1935 সালের আইনে কোনো ছিল না, রিটের অধিকার ছিল না। পরবর্তীতে সংশোধনের মাধ্যমে 223-এর দ্বারা সংশোধনী করে ওই রিটের ব্যবস্থা করা। ওই 223-এর আওতায় এই মৌলভী মোহাম্মদ তমিজউদ্দিন খান এই মামলাটা চ্যালেঞ্জ করে সিন্ধ চিফ কোর্ট এটাকে অবৈধ ঘোষণা করে, যে এই আদেশ গভর্নরের আদেশ, সেটা হলো অবৈধ। পরবর্তীতে ওই গভর্নরের পক্ষ থেকে ফেডারেল কোর্টে আপিল করে। আপিলে চিফ জাস্টিস মনির আর সহ 3 জন এক পক্ষে বলল যে 223-এর এটাই অবৈধ। হ্যাঁ, 223-এর এই অবৈধ, এই মামলা এইটা যেটা পার্লামেন্ট, যেটা গণপরিষদ যে ভেঙে দিছে, ওইটাকে সে বৈধতার মানে ঠিকই আছে। এবং ওখানে আরেকজন জজ আছিল জাস্টিস কর্নালিস, এবং আরেকজন জাজ, তারা দ্বিমত পোষণ করে। পরবর্তীতে ওই বিষয়টাই আসমা জিলানি কেসে আবার ওই যে সংখ্যালঘিষ্ঠ যে জাজ ছিল, তাদের মতকে মানে করে। মিসেস সারা হোসেন এগুলো আর অনেক ভালো বলতে পারবেন। থ্যাংক ইউ। ও যে আসলটা বলো, একটু রাখেন, আসলটাই তো বললাম না। এই কারণে পাকিস্তান সংবিধানের 1956 সালের সংবিধানে, 1962 সালের সংবিধানে ওই রিটে এই যে কোনো সামরিক ট্রাইব্যুনাল এবং সামরিক কোনো আদালতের কোনো বিষয় রিটে চ্যালেঞ্জ করা যাবে না। এটা অদৃশ্য শক্তি বলে এটা এখানে ছিল, এটাই আমরা উত্তরাধিকার সূত্রে আমরাও পাইছি।
ওইটা আসলে আপনার এটা পড়েন 102 এর আপনার একে আছে যে যদি কোনো ইফিকাসাস রেমেডি যদি না থাকে অন্য কোথাও, যদি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হয়, তাহলে 102 এর একে আপনি ওই 27 থেকে 44 পর্যন্ত যে আর্টিকেলগুলো আছে তৃতীয় ধাপে, যদি মৌলিক অধিকারের ভায়োলেশন হয় তখন আপনি আদালতে আসতে পারবেন। এটা হলো 102 এর একে। আর 102 এর 2-তে 2টা পার্ট আছে। 2টা পার্টের মধ্যে এটা দিক নির্দেশনা, এইগুলা আমাদের সংবিধানে রিট আকারে বলা হয় নাই, কিন্তু 1973 সালের রেগুলেটিং অ্যাক্টে ওই যখন সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় তখন রিট আকারে বলা হয়েছিল যে প্রোহিবিশন, সারসরারি এবং আপনার হলো ম্যান্ডামাস, এই 3টা জিনিস এখানে উপস্থিত ছিল এবং ওই অনুসারেই আমাদের দেশে আসছে। যখন রিটের ব্যবস্থা ছিল না তখন আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, তারপর সিআরপিসির 491 এবং আরও অন্যান্য আইনেও এই রিটের পাওয়ারগুলো এক্সারসাইজ করা হইতো তখন। বুঝতে পারছেন? তখন কি কোনটা মেনটেনেবল না মেনটেনেবল, প্রথমেই আপনার প্রশ্ন আসবে যে আপনার ইফিকাসাস রেমেডি অন্য জায়গায় আছে কিনা, অন্য আইনে কি এটা প্রোভাইড করে কিনা। বুঝতে পারছেন? তখন আপনার লোকাল স্ট্যান্ডার্ড প্রশ্ন আসবে, ওই মেনটেনেবিলিটির প্রশ্ন আসবে। হ্যাঁ, 2 ওই লোকের দিক নির্দেশনা, যেটা ফান্ডামেন্টাল রাইটসের বাইরে, যে কোয়াসি জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন যে কোনো অ্যাকশন আপনি চ্যালেঞ্জ করতে পারেন। আর যদি শুধু ফান্ডামেন্টাল রাইটসের যদি ভায়োলেশন হয় তখন 102 এর একে করবেন। অনুরূপ করসপন্ডিং যখন 1950 সালে ইন্ডিয়াতে যখন আম্বেদকারের নেতৃত্বে যখন কনস্টিটিউশন হলো 26শে জানুয়ারি এটা অ্যাডপ্ট হলো, ওইখানেও ওরা কনস্টিটিউশনের ব্যাপারে আমাদের মতো সংক্ষিপ্ত ব্যক্তি এই কথাটা বলা নাই, আমার যদ্দূর মনে আছে বলা নাই, এবং তারা 2টা সেকশনকে অনুচ্ছেদকে তারা ওই সংবিধানে প্রোভাইড করছে, যেহেতু তারা ফেডারেল স্টেট। একটা হলো 32, আর্টিকেল 32 হলো সরাসরি আপনি সুপ্রিম কোর্টে মামলা করতে পারবেন, কখন? যখন মৌলিক অধিকারের ভায়োলেশন হবে। বুঝতে পারছেন? আর আরেকটা সেকশন আছে 226, তারা প্রত্যেকটা স্টেটে একটা করে হাইকোর্ট আছে, ওই হাইকোর্টে 226 অন্যান্য ডাইরেকশন এবং মৌলিক অধিকারও পারবেন, অন্যান্য ডাইরেকশনগুলোও পারবেন, সবগুলো যেটা আমাদের 102 এর 2-তে আছে। হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। প্রিন্সিপাল অফ স্টেট পলিসিগুলো হচ্ছে আপনার এইগুলার ডাইরেক্টিভস, এগুলো কেন রাখা হয়েছে? আমাদের এই উপমহাদেশে আমাদের লিগেল হিস্ট্রির একটা জানতে হবে, আপনার লিগেল হিস্ট্রি জানতে হবে, আমাদের এই প্রসেসটা কিভাবে আসলো এই দুনিয়া। ব্রিটিশরা যখন আসলো 1600 খ্রিস্টাব্দে, তারা আসছে রয়্যাল চার্টার নিয়ে এসে ব্যবসা করবে, বাণিজ্যের জন্য আসছে। বাণিজ্য যখন আস্তে আস্তে হইল, কিছুদিন পরেই তারা বণিক তারা রাজদণ্ড হাতে নিয়ে নিল। তাদের একটা জমিদারি নেওয়ার জন্য তারা একটা চার্টার নিল, কলকাতার একটা জায়গা ভুলে গেছি, ওই জায়গার তারা জমিদারি হিসেবে নিল, এবং তখন তারা নেটিভ কোর্ট প্রতিষ্ঠা করলো 1726 সালে, মেয়র কোর্ট, এবং তাদের নেটিভ যারা ছিল ওই নেটিভদেরকে বিচার করা হইতো ওই নেটিভ কোর্টে, তাদের বিচার তারা আলাদা। তখন ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল ইন কাউন্সিল এবং স্যার ইলিজা এমপি হলো চিফ জাস্টিস, ওনাদের নেতৃত্বে তখন চলতেছিল। এবং আমাদের এই যে আগের মুঘল এবং এর আগের যে বিচার ব্যবস্থা ছিল দেওয়ানি এবং ফৌজদারি, ওই বিচার ব্যবস্থাটা তারা কে অ্যাপ্রুভ করলো না। তারা ব্রিটিশ বিচার ব্যবস্থা কলোনিয়াল লটাকে তাকে প্রোভাইড করতে শুরু করলো। ধীরে ধীরে তারা কলোনিয়াল লটাকে এস্টাবলিশ করলো। তো এই লয়ের ধারাবাহিকতা, এই ডাইরেকশন, আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না এই দেশ পরিচালনার। তা আপনি প্রথমেই আইসা যদি বলেন যে হবে আপনার ওই যে বাতের ব্যবস্থা করতে 18 কোটি মানুষের, তখন ছিল 7.5 কোটি, এটা সম্ভব ছিল না। এই কারণে যখন ফ্রেমাররা ছিল মিস্টার ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, তারা চিন্তা করলো যে এটাতে এনফোর্স করা যাবে না, যার কারণে এটা এই ডাইরেক্টিভসের মধ্যে রাখে আস্তে আস্তে যাতে এটা এতে আনা যায়, মৌলিক অধিকারের ভিতরে আনা যায়, তখন এটা চেষ্টা করছে। যেমন আরেকটা উদাহরণ দিই আপনার, যেমন পানি, ওয়াটারের অপর নাম হইল আপনি জীবন। পানি ছাড়া আপনি বাঁচতে পারবেন? পানি ছাড়া কেউ বাঁচতে পারবে না। এটা পানির যে বৈজ্ঞানিক নাম আমি ভুলে গেছি, না ওইটা না, বৈজ্ঞানিক ওই যে লোগোস কি জানি আমি ভুলে গেছি আমি, ওই পানি ছাড়া আপনি কেউ বাঁচবেন না। পানির H2 হইল রাসায়নিক নাম, রাসায়নিক নাম, কেমিস্ট্রিক নেই, H2O, মানে 2 অণু অক্সিজেন, 1 অণু হাইড্রোজেন, এই 2টাই মিলে পানি। তো এই পানি কিন্তু মৌলিক অধিকারে রাখা হয় না। পরবর্তীতে পানি আইন আছে, এনে মিসেস হুসেন আছেন, ওনারা কিন্তু ওইটারে মৌলিক অধিকার নেয় না, আইনটা তৈরি করছেন
আইনটা তৈরি করছেন কিন্তু এটার মৌলিক অধিকারের মধ্যে নেয় নাই। কিন্তু এটা পানির জন্য কিন্তু এই সামনে কিন্তু আপনার একটা বিরাট দাবি উঠবে যে বিশুদ্ধ পানির অভাব হয়ে যাবে সারা দেশে। যার কারণে এইসব বিষয় চিন্তা করে যারা কনস্টিটিউশনাল ফ্রেমার ছিল, সাংবিধানিক যারা ফ্রেমার ছিল, তারা অনেক চিন্তা করে কিন্তু তারা এই সংবিধান বানাইছে। এই কারণে এই ডাইরেক্টিভসগুলো রাখছে যাতে ডে বাই ডে ক্রনোলজিক্যালি যাতে এগুলা মৌলিক অধিকারে নিয়ে আসা যায়। আশা করি আমার সীমিত এর থেকে আমি বুঝাইতে চেষ্টা করি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ধারাবাহিকভাবে অরিজিন আমরা যেটা দেখলাম রেগুলেটিং অ্যাক্ট থেকে শুরু করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এবং এইখানে মাইলর্ড যেটা বললেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 45-এ একসময় রিট ছিল, যখন ছিল না, মানে ওখানে প্রতিকারগুলো ছিল মাইলর্ড। এরপরে যখন সংবিধান হলো তখন সুনির্দিষ্ট প্রতিকার রিপিল্ড হয়ে গেল। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সিআরপিসির 491টা যে হেভিয়াস কর্পাস রেখে দিল, প্যারালালি আবার কনস্টিটিউশনে হেভিয়াস কর্পাস আছে, এই দুইটার বেসিক পার্থক্য কোথায় এবং অ্যাপ্লিকেশনগত কোনো ভিন্নতা আছে কিনা? থ্যাংক ইউ। এটা 491 এবং এই আপনার যে হেভিয়াস কর্পাসের মধ্যে পার্থক্য তেমন কিছু নাই, তবে যতটুকু আছে আমি যতটুকু বুঝি, যখন সংবিধান সাসপেন্ড থাকে বিশেষ করে এই সাবকন্টিনেন্টে ইন্ডিয়া বাদে আর কি, আমাদের বাংলাদেশ পাকিস্তানে, তখন এই 491-এ হেভিয়াস কর্পাসগুলা করা হয়। আর যখন সংবিধান থাকে তখন বেশিরভাগই তো আপনার এই হেভিয়াস কর্পাস রিটে আসে। এটার মৌলিক পার্থক্যটা হলো রিটের লোক সাংবিধানিক একটা এটা কনস্টিটিউশনাল পাওয়ার, আর 491 হলো সিআরপিসিতে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে এটাতে আপনি অনেক সময় আপনার ফ্যাকচুয়াল বিষয় চলে যেতে পারে। কিন্তু ওই যখন ইয়েগুলা আসবে, যখন আপনি রিড করলে যে কোনো নাগরিক একজন ব্যক্তিও করতে পারবে হেভিয়াস কর্পাসের জন্য আপনার এই এগ্রিড পার্সনের দরকার নেই। এই সুবিধাগুলো রাখা আছে, কিন্তু আমি মৌলিক বিষয়টা কতটুকু পার্থক্য এগুলো আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। মাইলর্ড, আমার একটা কোশ্চেন ছিল, সংবিধানের 3য় তফসিলে ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল 27-এ বলা আছে ইকুয়ালিটি বিফোর দ্য আইস অফ ল, সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান। আবার আর্টিকেল 39-এ বলা আছে ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতার কথা বলা আছে। আমার প্রশ্ন হচ্ছে প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং কর্মচারীদের বাক স্বাধীনতা কেন নাই? যদি চাকরিবিধিতে থেকেই থাকে এরকম কিছু, তাহলে সেটি কি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিনা? ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। এইগুলা কোয়েশ্চেন হলো খুব জটিল। আমাদের যে মৌলিক অধিকারের যে থার্ড চ্যাপ্টারে যেগুলো আছে 27 থেকে আপনি 44 পর্যন্ত, সবগুলাতে কিন্তু আপনার সাবজেক্টও দেওয়া আছে, সাপেক্ষে, আইন সাপেক্ষে, বিধি সাপেক্ষে এগুলা বলা আছে। তখন এখন চাকরির যারা চাকরি করে তাদের চাকরির শর্তই হচ্ছে, শর্ততে দেওয়া আছে তারা কি করতে পারবে না, এইটাই একটার সাথে আরেকটা সাংঘর্ষিক হয়ে যায়। যার কারণে বার্ড বাই ল, তারা চাকরিজীবীরা বার্ড বাই ল অটোমেটিক্যালি, যার কারণে তারা ওই 31-ই বলেন 27-এ বলে কোনো কিছুই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা ওইটার থেকে না করতে বের হইতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? এগুলো হলো আইন দ্বারা নির্ধারিত, সব কে কি করতে পারবে না করতে পারবে, এই কারণে সাবজেক্টও দেওয়া আছে। শুনেন, আমরা তো সবাই একই, মানে বার এবং বেঞ্চ একই, সব কিছু তো আমরাও জানি না, সব প্রশ্নের উত্তর দেওয়াও কঠিন আমাদের। আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা ছিল, স্যার, বাংলাদেশের রিট জনগণের কাছে শেষ ভরসা হলেও কিন্তু মামলার দীর্ঘ যে সূত্রতা, সেটার জন্য উচ্চ আদালতের সীমিত সময়ের কারণে অনেক সাধারণ মানুষ এটা কার্যকর প্রতিকার পাচ্ছে না। তাহলে আমাদের কি রিট ব্যবস্থার ভেতরে কোনো সংস্কার আনা উচিত, নাকি সম্পূর্ণ নতুন কোনো বিকল্প মেকানিজম তৈরি করা উচিত যাতে সব শ্রেণীর মানুষ সমানভাবে সুযোগ সুবিধাটা পায়? ধন্যবাদ। সব মানুষ তো, আমি এটা বলতে চাইতেছি, সব মানুষ সমান সুবিধা পাবে না। আমাদের রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র এই ব্যবস্থার নাই। কারণ আমাদের রাষ্ট্রযন্ত্রটা লোকা প্রত্যেকের অবস্থান থেকে সমান পাবে। 27-29-এ দেখেন ওইভাবে আছে। একজন রিক্সাওয়ালা যে সুযোগ পাবে, আমি একটা বেটার সুযোগ পাবো, বুঝতে পারেন, সে ওইভাবে পাবে না। তা আপনি রিটের বিষয়গুলো যেটা বলতেছেন, আমাদের এই যে এখন তো 5ই আগস্টের পরে সংস্কার কমিশন হয়েছে, সংস্কারের এইগুলো অনেক বিষয়গুলো অ্যাড করতেছে। দেখা যাক কি হয়। আমরা আশা করি যে এগুলার একটা সুরাহা হবে। ধন্যবাদ। হ্যাঁ, সারাপা আসছেন, সারাপা হয়তো একটা প্রশ্ন করবেন। আচ্ছা স্যার, একটা প্রশ্ন, বসে বলেন। একটা প্রশ্ন ছিল যে পিআইএল, আপনি যে লেকচার দিয়েছেন যে অনেক ধরনের পিআইএল হয়েছে,
অনেক বছর ধরে, কিন্তু বাস্তবে আমরা দেখি যে পিআইএল এর আদেশ পাওয়ার পরে অনেক সময় শুনানি করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। আর যেই আদেশগুলো নির্দেশনা যে দেওয়া হয়েছে সেগুলোর পর্যালোচনার তেমন কোনো ব্যবস্থা নেই। তো এখানে আমাদের কোর্টে কি কোনো ধরনের উদ্যোগ নেওয়া যায় যে আলাদা পিআইএল বেঞ্চ অথবা পিআইএল এর জন্য কোনো ফাস্ট ট্র্যাকিং শুনানির জন্যে অথবা এগুলো ইমপ্লিমেন্টেশনের জন্য কোনো বা মনিটরিং এর জন্য কোনো ব্যবস্থা কি বিচার বিভাগ থেকে হতে পারে? থ্যাংক ইউ, আপনি খুবই ভালো প্রশ্ন করছেন। পিআইএল এর বিষয়টা আমরা ইন্ডিয়া থেকে আসি। ইন্ডিয়াতে ধরেন পিআইএল এর 50% পিআইএল এর অর্ডার কোনো এক্সিকিউট হচ্ছে না। এটা নিয়ে তখনকার চিফ জাস্টিস এই যে চন্দ্রচূড়, তার একটা বক্তৃতায় সে উষ্মা প্রকাশ করছে যে 50% পিআইএল কোনো এক্সিকিউশনই হচ্ছে না। ইন্ডিয়ান ডেমোক্রেসি তারা 50 সাল থেকে এখন পর্যন্ত 75 বছর তারা প্র্যাকটিস করছে। আমাদের ডেমোক্রেসি নাই বললেই চলে। তো এই এক্সিকিউশনটা আমরা কি করে আশা করি যে এগুলো এক্সিকিউট হবে? তারপরেও যতদূর হচ্ছে আমাদের, আমি মনে করি যে অনেক ভালো, এবং এটার জন্য আসলে আলাদা ইন্ডিয়াতে কনস্টিটিউশনাল কোর্ট আছে, এখানেও কিছু মানে সংস্কারের মাধ্যমে কনস্টিটিউশনাল কোর্ট যাতে এক্সিকিউট হয়, এটার রক্ষণাবেক্ষণ করে কন্টেন্টের আওতায় আনা হয়, ডাকাডুকি করা হয়, এতে করে বেস্ট মানে ইমার্জেন্সি ভিত্তিতে হয়তো এক্সিকিউট হইতে পারে। এইগুলার সমাধান আসলে আমাদের এই যারা ইলিটারেট সোসাইটিতে এগুলা করাটা খুব ডিফিকাল্ট। আমরা সীমিত কতজন লোক আমরা নিজেদের স্বার্থে কাজ করতেছি, অন্য কিছু না। আমি সবাইকে বলবো, আমি বিনয়ের সাথে বলবো, আমি নিজের স্বার্থের বাইরে কোনো কাজ করি না, যার কারণে আপনি এটা এক্সিকিউট হওয়াটা কঠিন। এটা আমি যদিও প্রশ্নের উত্তরের সাথে মিল নাই, কিন্তু ইন্ডিয়ার রেফারেন্সে আমি বলতে চাই তারা 50% মাত্র এক্সিকিউট হচ্ছে। তা আমাদের দেশে আমার মনে হয় যে 50%-এর উপরে হচ্ছে এক্সিকিউট হচ্ছে। তা আশা করি আপনারা যদি ওই জায়গায় থাকেন, আমরা আপনাদের সাথে আছি, আমরা এক্সিকিউট করার জন্য সর্বজনীন সর্বক্ষণিক আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ।